আচ্ছা, আগের ভিডিওতে তোমাদের অঙ্গজ জনন সম্পর্কে বলা হয়েছিল। তো অঙ্গজ জননের দুটো ভাগ ছিল, প্রাকৃতিক অঙ্গজ জনন আর কৃত্রিম অঙ্গজ জনন। আগের দিন তোমরা পড়েছিলে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। ঠিক আছে, তো কৃত্রিম অঙ্গজননে কি হয় দেখো, কৃত্রিম পদ্ধতিতে হয়, বোঝাই যাচ্ছে। মানে উদ্ভিদ এটা নিজে নিজে করে না, আমরা মানুষরা সেটা কৃত্রিমভাবে করি, সেই জন্য এটার নাম হচ্ছে কৃত্রিম অঙ্গজনন। তো কৃত্রিম অঙ্গজননের টোটাল তিনটে ভাগ আমরা পড়ব। কৃত্রিম অঙ্গজননকে আমরা টোটাল তিনটি ভাগ পড়ব। একটা হচ্ছে কাটিং বা শাখা কলম, নেক্সট হচ্ছে লেয়ারিং বা দাবা কলম, তিন নম্বর হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম। ঠিক আছে, তো এরপর আমরা কাটিং বা শাখা কলম সম্পর্কে পড়ব। কাটিং বা শাখা কলম, কাটিং বা শাখা কলম বলতে কি বোঝায়? শাখা মানে কি? শাখা মানে উদ্ভিদের কোনো শাখা, সেটা উদ্ভিদের মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতা হতে পারে। সেই উদ্ভিদের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের মূল কিংবা কাণ্ড কিংবা পাতা কেটে নিয়ে যদি আমরা মাটিতে সেটা রোপণ করি, তাহলে দেখব সেই মূল বা কাণ্ড বা পাতা থেকে নতুন করে শিকড় সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবং নতুন অপত্য উদ্ভিদ জন্মাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলি কাটিং বা শাখা কলম। তো এই পদ্ধতিতে শিকড় সৃষ্টি করার জন্য আমাদেরকে বিভিন্ন রকম কৃত্রিম হরমোন, ওই যে মূলটা আমরা কেটেছি উদ্ভিদের, যে পাতাটা কেটেছি, যে কাণ্ডটা কেটেছি, তাতে ছড়িয়ে দিতে হয়। যেমন আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএএ, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত কৃত্রিম হরমোন, যেগুলো কৃত্রিম অক্সিন আর কি, এগুলোকে প্রয়োগ করা হয়। এগুলোকে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন বলা হয়। ঠিক আছে, তো এবার আমরা শাখা কলমের তিনটি ভাগ পড়ব। শাখা কলমকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমে আসছি মূলের শাখা কলম, মূলের শাখা কলম। তারপরে আসছি কাণ্ডের শাখা কলম। তারপরে আসছি পাতার শাখা কলম। ঠিক আছে, তো প্রথমে বলি মূলের শাখা কলম। মূলের ক্ষেত্রে কি করা হয় দেখো, কিছু উদ্ভিদের মূলের যে অংশটা, মানে মাটির নিচে যে পাটটা থাকে সেটা কিন্তু মূল বলে, সেই মূলটার কিছুটা দীর্ঘ অংশ কেটে নিয়ে আমরা যদি মাটিতে বসিয়ে দিই, তাহলে দেখবো সেখান থেকে নতুন গাছ জন্মাবে, নতুন করে কাণ্ড সৃষ্টি হবে। যেমন এটা আপেল, আপেল, তারপর কমলা লেবু, পাতি লেবু, এইসব গাছে করা হয়। আপেল, কমলা লেবু, এই সমস্ত গাছে করা হয়। তো কাণ্ডের শাখা কলম মানে কি? কাণ্ড কেটে নিতে হবে। উদ্ভিদের দেহ থেকে যদি আমরা কাণ্ডটা কেটে নিই, কেটে নিয়ে মাটিতে রোপণ করি, তাহলে দেখব সেই কাণ্ড থেকে আবার নতুন করে শাখা পোশাখা বের হচ্ছে এবং মূলও সৃষ্টি হচ্ছে, দেখতে পাবো। তো এটা কোন কোন উদ্ভিদে হয়? এটা মোটামুটি লেবু, জবা, গোলাপ, এই সমস্ত গাছে হয়। লেবু, জবা, গোলাপ। তোমরা দেখবে গোলাপ গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দাও, দেখবে নতুন গাছ হয়ে যাবে। যদি আরো ভালো ফল পেতে গেলে এই সমস্ত গাছের কাণ্ডগুলোকে যদি আমরা ওই কৃত্রিম যে অক্সিন আছে আইবিএনএএ, ওতে যদি ডুবিয়ে রাখি, তাহলে ভালো ফল প্রাপ্ত, তাহলে দেখবো দ্রুত মূল সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, এবার পাতার শাখা কলম। পাতা, বুঝতেই পারছো, উদ্ভিদের পাতা থেকে নতুন করে উদ্ভিদ সৃষ্টি হবে। কিভাবে?
তো উদ্ভিদের থেকে যদি আমরা পাতাটা বিচ্ছিন্ন করে নিই, পাতাটাকে বিচ্ছিন্ন করে নিয়ে যদি পাতাটাকে আমরা আড়াআড়িভাবে 2 কিংবা 3টে খণ্ডে বিভক্ত করে নিই, তারপর সেটাকে নরম মাটিতে স্থাপন করি, তাহলে দেখবো কাটা অংশকে নতুন করে মূল সৃষ্টি হচ্ছে এবং নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এটা পাথরকুচি গাছে, বিগোনিয়া গাছে দেখা যায়। পাথরকুচি গাছে দেখা যায়। দেখবে পাথরকুচি পাতাকে তোমরা যদি কেটে না বইয়ের মধ্যে রেখে দাও, দেখবে সেখান থেকেও নতুন মূল সৃষ্টি হয়ে যায়, তাই তো? এটা আমরা পড়লাম কাটিং বা শাখা কলম সম্পর্কে। ওকে, এরপর আমরা নেক্সট পড়ব লেয়ারিং বা দাবা কলম। লেয়ারিং বা দাবা কলম। আচ্ছা, লেয়ারিং বলতে আমরা কি বুঝি? লেয়ারিং বলতে দেখো, মানে কিছু কিছু উদ্ভিদের শাখা আছে দেখবে খুব শক্ত হয় ডালগুলো আর কি। তো সেই ডালগুলোকে যদি আমরা বাঁকিয়ে মাটির সংস্পর্শে নিয়ে আসি, তারপরে কিছুদিন তাতে যদি জল ছিটিয়ে দিই, দেখবো সেই যে অংশটা মাটিতে ঠিকই রয়েছে আর কি, সেইখান থেকে নতুন করে মূল সৃষ্টি হচ্ছে। এবার তারপরে ওই মূল সমেত ডালটাকে যদি আমরা কেটে নিয়ে মাটিতে পুঁতে দিই, দেখবো সেখান থেকে নতুন করে গাছ সৃষ্টি হচ্ছে। তো এই লেয়ারিং বা দাবা কলম যেটা আছে, এটাকে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে মাউন্ড লেয়ারিং, তারপরে হচ্ছে এয়ার লেয়ারিং বা গুটি কলম। এয়ার লেয়ারিং বা গুটি কলম, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং, ওকে। তো আমরা এবার প্রতিটা ভাগগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়বো। প্রথমে পড়বো মাউন্ট। মাউন্ড মাউন্ট লেয়ারিং এ কি বলছে দেখো, এক্ষেত্রে কি করা হয়, গাছের যে শাখাটা আর কি আছে, ধরো এটা একটা গাছ, গাছটা মাটিতে রাখা আছে। হ্যাঁ, তো কি করালাম দেখো, এটা একটা গাছ, এই গাছটার ধরো এই জায়গাটা আমরা কেটে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই জায়গাটা যে রয়েছে, মানে গাছের উপরের একটুখানি যে কাণ্ডটা রয়েছে, তার নিচে এখানে তো অবশ্যই মূল থাকবে, গাছের নিচে তো অবশ্যই মূল থাকবে। তো এই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই জায়গাটার উপরে কি করলাম, গোবরযুক্ত মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখবো এখান থেকে নতুন গাছ বের হচ্ছে, মানে নতুন শাখা পোশাখা বের হচ্ছে, দেখতে পাবো। ঠিক আছে, এটাকে আমরা বলছি মাউন্ড লেয়ারিং। মাউন্ড বলতে এখানে গোবর মিশ্রিত মাটি যদি চাপা দিয়ে দিচ্ছি না, এটা কি আমরা মাউন্ড বলছি। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো এয়ার বা গুটি কলম, মানে বুঝতেই পারছো বাতাসে হবে এরকম ব্যাপারটা কি। দেখো ধরো একটা গাছের ডাল, তার আগে একটু বলে দিই মাউন্ট লেয়ারিংটা কোথায় দেখা যায়। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এবং পুদিনা গাছে দেখা যায়। চন্দ্রমল্লিকা ও পুদিনা গাছে হয়। আচ্ছা দেখো এয়ার লেয়ারিংটা কি বলছি, ধরো এটা একটা গাছের ডাল, তো গাছের ডালটা এতটাই শক্ত, যেমন লেবু, আখ, পেয়ারা, এই গাছের ডালগুলো খুব শক্ত হয় দেখবে। তো সেক্ষেত্রে গাছের ডালগুলোকে বাঁকিয়ে মাটির নিচে স্পর্শ করাটা খুব কঠিন হয়ে যায়। তো কি করা হয় দেখো, গাছের একটা ডাল নির্বাচন করা হয়, সেই ডালটাতে কি করা হয়, এই যে গাছের যে ছালটা আর কি, ডালের যে ছালটা উঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ছালটাকে ভালো করে চেঁচে ফেলে দেওয়া হয় আর কি। চেঁচে ফেলে দিয়ে সেই জায়গাটাতে ভালো করে মাটি এবং গোবরের প্রলেপ দেওয়া হয়, তারপরে তুলো দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, তারপর ভালো করে এটাকে বেঁধে দেওয়া হয়। ঠিক আছে, কিছুদিন এবার জল ছিটাতে হয়, কিছুদিন পর দেখা যাবে যেখান থেকে মূল বের হচ্ছে। ঠিক আছে, এবার এই মূল শুধু গাছের ডালটাখানটা কেটে দিতে হবে, দিয়ে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন উদ্ভিদ পাওয়া যাবে। তো এর এক্সাম্পল কি হবে, মানে কোথায় দেখা যায়, এটা হচ্ছে বললাম লেবু, পেয়ারা ইত্যাদি গাছে দেখা যায়। এবার হচ্ছে টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং এর ক্ষেত্রে কি করা হয় দেখো, টিপ লেয়ারিং এর ক্ষেত্রে কি করা হয়, যে গাছের যে বিটপ বা কাণ্ডটা রয়েছে, সেই কাণ্ডটার নিচের অংশটাকে বাঁকিয়ে মাটিতে স্থাপন করা হয়। ঠিক আছে, ধরো গাছের একটা ডাল,
সেই গাছের ডালটার নিচের অংশটা আর কি, মূলটাকে আর কি বলছি, বা কাণ্ডটাকেও বলতে পারো, গাছের যে কাণ্ডটা রয়েছে সেই কাণ্ডটার নিচের অংশটাকে, নিচের অংশটাকে আমি বাঁকিয়ে দেবো, এরকমভাবে বাঁকিয়ে বাঁকিয়ে দিয়ে মাটিতে স্থাপন করব। তারপর যেটা জল দেবো, কিছুদিন পর দেখবো যে সেখান থেকেও আবার নতুন করে শাখা পোশাখা বেরোচ্ছে, নতুন করে গাছ হচ্ছে। সেটাকে আমি বলছি টিপ লেয়ারিং। এটা কোন গাছে দেখা যায়? এটা ব্ল্যাকবেরি গাছে, কালো জাম, ব্ল্যাকবেরি, ডিউবেরি ইত্যাদি গাছে দেখা যায়। ঠিক আছে, এটা লেয়ারিং সম্পর্কে গেল। এরপর আমরা পড়ব গ্রাফটিং বা জোড় কলম। গ্রাফটিং বা জোড় কলম। আচ্ছা, গ্রাফটিং বা জোড় মানে কি বুঝতেই পারছো, জোড় দেওয়া, তাই তো? জোড় দেওয়া হচ্ছে, এটা তোমরা পড়েছো ক্লাস 10 একটুখানি, যেখানে দু ধরনের গাছ থাকে, তোমরা পড়েছিলে, একটা সিয়ন আর একটা স্টক। দুটো গাছকে কি করা হয়? জুড়ে দেওয়া হয়, মানে জোড় কলম করা হচ্ছে। কিরকম দেখো, এখানে দুটো একই গণের গাছ, কিন্তু দুটো ভিন্ন প্রজাতির গাছ নেওয়া হয়। দুটো ভিন্ন প্রজাতি, কিন্তু দুটো একই গণ, গণ তাদের একই হবে কিন্তু প্রজাতি আলাদা হবে। যেমন আমি আমের কথা যদি বলি, আমি ধরো একটা নিয়েছি, একটা ল্যাংড়া আম নিয়েছি, ল্যাংড়া আম গাছের একটা ল্যাংড়া আম গাছ নিয়েছি, আর একটা ধরো গোলাপ খাস আম গাছ নিয়েছি। তো এই দুটো কি গণ আর একই, দুটোই আম গাছ, কিন্তু এদের প্রজাতিটা আলাদা, তাই তো? এইরকম ধরনের দুটো গাছকে নিয়ে গ্রাফটিং বা জোড় কলম করা হয়। ঠিক আছে, এটা আম, লেবু, আপেল, পেয়ারা এই সমস্ত গাছেই বেশি করা হয়ে থাকে। এখানে দু ধরনের জিনিস থাকছে ব্যাপার, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সিয়ন। স্টক কি? স্টক হচ্ছে যে গাছটা আর কি মাটিতে পোঁতা থাকবে, যে গাছটা মাটিতে বসানো রয়েছে, যে গাছটার সাথে আমি অন্য একটা গাছ জোড়া লাগাবো, যে গাছটার সাথে লাগাবো জোড়া, সেই গাছটা হচ্ছে স্টক, যেটা মাটিতে বসানো রয়েছে। আর সেই মাটিতে বসানো গাছটার সঙ্গে অন্য একটা গাছের যে ডালটা আমি জুড়বো ভাবছি, সেটাকে আমি বলছি কি সিয়ন। ঠিক আছে, ওই স্টক ও সিয়নটা কোন জায়গাটা জোড়া লাগানো হয়? ক্যাম্বিয়াম অংশে। ঠিক আছে, ক্যাম্বিয়াম অংশটাকে, ক্যাম্বিয়ামের যে কলাটা থাকে সেইখানটাতে লাগিয়ে দিয়ে ক্যাম্বিয়াম দুটোকে জুড়ে দিয়ে ভালো করে সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। ঠিক আছে, তো এই গ্রাফটিং বা জোড় কলম প্রধানত দুই রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং আর একটা হচ্ছে বার্ড গ্রাফটিং। সিয়ন আর বার্ড। তো প্রথমে আমরা বলবো সিয়ন গ্রাফটিং সম্পর্কে। সিয়ন গ্রাফটিংটা কি দেখো, সিয়ন মানে কি? এখানে সিয়ন গ্রাফটিং এর ক্ষেত্রে কি করা হয় দেখো, এখানে সিয়ন গ্রাফটিংকেও অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কি করা হয়? এখানে মূল সহজ একটা গাছ আছে, সেটাকে আমি স্টক বলছি, আর তার সাথে যে চারা গাছটা আমি যুক্ত করে ভাবছি, যে ডালটা আমি জোড়া লাগাবো বলছি, সেটাকে সিয়ন বলছি। তো এই সিয়ন গ্রাফটিং আবার বিভিন্ন প্রকারের হয়। ঠিক আছে, সেটা আমাদের পড়তে হবে। সিয়ন গ্রাফটিংটা আবার বিভিন্ন প্রকারের হয়। এটা কত প্রকারের হয়? 5 প্রকারের হয়। যেমন টাং গ্রাফটিং, ওয়েজ গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং, সাইড গ্রাফটিং, আর এটা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং। বার্ড গ্রাফটিং এর কোনো ভাগ নেই। তো প্রথমে আমরা এই সমস্ত ভাগগুলো সম্পর্কে পড়ব। ঠিক আছে, প্রথমে আমরা পড়ব টাং গ্রাফটিং সম্পর্কে। টাং গ্রাফটিং দেখো, তো টাং গ্রাফটিং এ কি বলছে দেখো, টাং গ্রাফটিং এর ক্ষেত্রে কি করা হয় দেখো, সিওয়ান আর স্টকি জোড়া লাগানো হয়। ধরো টাং গ্রাফটিং এর ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে একটা স্টক, সেই স্টকটার সাথে এমনভাবে শেপ দেওয়া হয় স্টকটাকে, যেটার সাথে এটা সিয়ন, এটা হচ্ছে সিয়ন, সিয়নটাকে এমন একটা শেপ দেওয়া হয় যে জায়গাটা স্টকের সাথে জুড়ে যায়, এটাকে আমরা বলছি টাং গ্রাফটিং। তাহলে টাং গ্রাফটিং এর ক্ষেত্রে কি করা হয়, স্টক আর সিয়ন দুটো একই
পরিধির হতে হয়, দুটো একই পরিধি। দেখো এখানে স্টকটাকে এমনভাবে কাটা হয় যেন সিয়নটা ওই জায়গাটায় জুড়ে যেতে পারে, মানে খাপে খাপ হয় আর কি। এটাকে আমরা বলছি টাং গ্রাফটিং। আচ্ছা, এবার বলবো ওয়েজ গ্রাফটিং। ওয়েজ গ্রাফটিংয়ে কি হয় দেখো, আচ্ছা ওয়েজ গ্রাফটিংয়ে কি হয় দেখো, ওয়েজ গ্রাফটিংয়ে যেটা শিয়ন আছে উপরটা সবসময় সিয়নটাকে এরকম একটা ছুঁচালো টাইপস করা হয়, আর স্টকটাতে এখানে একটা গোঁজ টাইপের করা হয় আর কি। দুটো একই পরিধির হতে হবে, তাহলে যাতে এই স্টকের এই ফাঁকা জায়গাটাতে আর কি এখানটায় ছুঁচালো অংশটা সিয়নের যাতে প্রবেশ করে, সেই রকমভাবে ওয়েজ গ্রাফটিং করা হয়। ঠিক আছে, এবং এটাকে কি করে জুড়বো, এটা ভালো করে জোড়া লাগিয়ে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে করব ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং, ক্রাউন মানে কি বুঝতেই পারছো, মুকুটের মতন। ধরো এখানে যে স্টকটা হবে সেই স্টকটা হচ্ছে একটা বেশি পরিধির হতে হবে, স্টকটা বেশি পরিধিযুক্ত হতে হবে, আর সিয়নগুলো ছোট ছোট হতে হবে। কেন, এটা যদি স্টক হয় দেখো এখানে বিভিন্ন আকৃতির সিয়ন এখানে প্রবেশ করাতে হবে এরকমভাবে। দেখতে এটা কিরকম লাগছে, মুকুটের মতন লাগছে, তো ওই জন্য এটাকে বলা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। আর এখানে তাহলে দড়ি দিয়ে নিশ্চয়ই বাঁধা হবে না, এখানে কি করা হয়, গ্রাফটিং মোম পাওয়া যায়, মানে এই জয়েন্টগুলোতে হচ্ছে মোম লাগিয়ে দেওয়া হয়, মোম দিয়ে এগুলোকে জুড়ে লাগানো হয়। ঠিক আছে, ক্রাউন গ্রাফটিং হয়ে গেল। এরপরে কি আছে, সাইড আর অ্যাপ্রোচ। সাইড গ্রাফটিং মানে বুঝতেই পারছো, সাইড দিয়ে লাগানো হবে। সাইড কীরকম, ধরো এটা একটা স্টক, হ্যাঁ, তো স্টকের গায়ে এরমভাবে সিয়নটাকে লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি সাইড গ্রাফটিং। আর অ্যাপ্রোচ গ্রাফটিং মানে হচ্ছে একটা পুরো মূল সমেত গাছ হবে, মানে একটা গাছ যেটা মাটিতে এরকম আছে, সেই মাটিতে থাকা গাছটার একটা ডালের সাথে আমি অন্য একটা সিয়ন নিয়েছি, সেই সিয়নটাকে জুড়ে দেব। সেই সিয়নটাকে আমরা এই ডালটা যে আছে, এই ডালটা ধরো, এই ডালটার একটা শাখা বেরিয়েছে, এটা এই শাখাটার সাথে এই শাখাটা আমি জুড়ে দেবো আর কি, দড়ি দিয়ে বেঁধে দেবো, তখন আমি সেটাকে বলছি অ্যাপ্রোচ গ্রাফটিং। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট করবো বার্ড গ্রাফটিং। এখানে কি করা হয় দেখো, এখানে স্টকের মধ্যে একটা টি আকৃতির খাঁজ তৈরি করা হয়, টি আকৃতির খাঁজ। এই যে এই টি আকৃতির খাঁজটার ভেতরে সিয়ন যে আছে, সিয়নের একটা মুকুল আর কি, সিয়নের মুকুলটাকে, হ্যাঁ মুকুল ধরো এইটা মানে নতুন কচি পাতা আর কি, সেই সিয়নের মুকুলটাকে এর ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, এটাকে বলছি আমরা বার্ড গ্রাফটিং। ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে, পরের দিন আমরা মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তরণ সম্পর্কে পড়বো, তারপরে যৌন ধরন পড়বো। ওকে।